স্যাম্পলিং রেটটা হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি আর কি, ঠিক আছে। আর স্যাম্পলিং পিরিয়ডের অপোজিট সেটা, মানে টিএস আর এফএস একে অন্যের বিপরীত। তো টিএসটাকে বলা হচ্ছে স্যাম্পলিং টাইম আর এফএসটাকে বলা হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি অথবা স্যাম্পলিং রেট। স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বা স্যাম্পলিং রেটটা কি? এটা হচ্ছে আমাদের একে অন্যের বিপরীত, ঠিক আছে। এফএস আর টিএসটা একে অন্যের বিপরীত। এটাতে কি করি আমরা, যে স্যাম্পলিং করি, যে বিভাজনটা করছি ভার্টিক্যাল লাইন অনুযায়ী, সেটা নির্দিষ্ট স্পেসিফিক ডিস্টেন্স পর পর বা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি বা নির্দিষ্ট পিরিয়ড পর পর যে করতেছি, সেটা হচ্ছে স্যাম্পলিং রেট বা পিরিয়ড বলতে পারবেন, ঠিক আছে। তো বলতে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ইজ দ্য রেসিপ্রোকাল অফ দ্য স্যাম্পলিং পিরিয়ড। দেখে বোঝা যাচ্ছে এফএস আর টিএস একে অন্যের বিপরীত। রেসিপ্রোকাল মানে বিপরীত, ঠিক আছে। The sampling frequency can be simply called as sampling rate. The sampling rate denotes the number of samples taken per second or for a finite set of values. মানে প্রত্যেকটা সেকেন্ডে কতগুলো স্যাম্পল নেওয়া হচ্ছে। স্যাম্পল মানে ধরলাম এটা হচ্ছে, ধরেন প্রত্যেকটা সেকেন্ড, এটা হচ্ছে একটা সেকেন্ড, ঠিক আছে, এটা একটা সেকেন্ড, এটা একটা সেকেন্ড, 2 সেকেন্ড, তারপরে 3 সেকেন্ড, ঠিক আছে। প্রত্যেকটা সেকেন্ডে কতগুলো করে স্যাম্পল নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে আমাদের স্যাম্পলিং রেট বা স্যাম্পলিং পিরিয়ড, ঠিক আছে। মানে এখানে রেট বলতে বোঝাচ্ছে, পিরিয়ডটা তার অপোজিট। তাহলে প্রত্যেকটা সেকেন্ডে, ঠিক আছে, পার সেকেন্ডে কতগুলো আমাদের স্যাম্পল, এই যে এটা একটা স্যাম্পল, এটা একটা স্যাম্পল, এটা একটা স্যাম্পল, প্রত্যেকটাই কিন্তু একটা করে স্যাম্পল, ঠিক আছে। তো কতগুলো স্যাম্পল নেওয়া হচ্ছে সেটা হচ্ছে স্যাম্পলিং কি রেট। তারপরে এখানে বলছে ফর অ্যান অ্যানালগ সিগন্যাল টু বি রিকনস্ট্রাক্টেড ফ্রম দ্য ডিজিটাল সিগন্যাল। বলছে যে একটা অ্যানালগ সিগন্যালকে পুরোপুরি রিকনস্ট্রাক্ট করার জন্য ডিজিটাল সিগন্যাল থেকে দ্য স্যাম্পলিং রেট শুড বি হাইলি কনসিডার্ড। The rate of the sampling should be such that the data in the message signal should be neither be lost nor it should get overlapped. Hence, a rate was fixed for this, called as Nyquist rate. মানে আমাদের কি হচ্ছে, যখন কি করতে হবে, যখন অ্যানালগ সিগন্যালটাকে রিকনস্ট্রাক্ট করতে হবে ডিজিটাল সিগন্যাল থেকে, রিকনস্ট্রাক্ট করতে হবে বলতে পুনরুদ্ধার করতে হবে ডিজিটাল সিগন্যাল থেকে, তখন আমাদের কি করতে হবে, আমাদের সবসময় মনে রাখতে হবে স্যাম্পলিং রেটের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। 1 মিনিট, খালা কিছু বলবেন? হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম যে হচ্ছে রিকনস্ট্রাক্ট করার জন্য অ্যানালগ সিগন্যাল ডিজিটাল সিগন্যাল থেকে পুরোপুরিভাবে স্যাম্পলিং রেটটা খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। আমি গতকাল আপনাদের সাথে দেখাইছি যে স্যাম্পলিং রেটটা যদি আমাদের কি হয়, একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত না থাকে, ওই যে 2W থেকে বড় ছোট আর সমানের ক্ষেত্রে দেখাইছিলাম, যদি স্যাম্পলিং রেটটা একটা নির্দিষ্ট কি বলবো ভ্যালু পর্যন্ত না যেতে পারে, তাহলে কি হবে, আমাদের হচ্ছে মেসেজ সিগন্যাল থেকে ইনফরমেশন লস হয়ে যেতে পারে অথবা ওভারল্যাপ হতে পারে। কালকে দেখাইছিলাম যে ওভারল্যাপিং এর ফলে অ্যালাইসিং সৃষ্টি হয়, ঠিক আছে। এজন্য এই স্যাম্পলিং রেটটা ফিক্সড করা হয় যে এই রেটটা রাখলে ভালো হয় পুরোপুরিভাবে অ্যানালগ সিগন্যালটাকে পুনরুদ্ধার করার জন্য, ঠিক আছে। তো সেই রেটটা, এই স্যাম্পলিং যে রেটটা ফিক্সড করা হচ্ছে, সেই রেটটাকে বলা হচ্ছে নাইকুয়েস্ট রেট। মানে নাইকুয়েস্ট রেট এক ধরনের স্যাম্পলিং রেট, ঠিক আছে। তো নাইকুয়েস্ট রেটটা কত ধরা হয় এটা এখন দেখাবো। সাপোজ দ্যাট আ সিগন্যাল ইজ ব্যান্ড লিমিটেড। ব্যান্ড লিমিটেড বলতে বোঝাচ্ছে যে আমাদের কি, যদি একটা এরকম ব্যান্ড ধরি, একটা সিগন্যাল এরকম হয়, একটা নির্দিষ্ট ব্যান্ডের মধ্যে থাকবে, ঠিক আছে। মানে এটুকু তার পাস ব্যান্ড, আর দুই পাশে তার কি আছে, এই পাশেও তার স্টপ ব্যান্ড আছে, এই পাশেও তার স্টপ ব্যান্ড আছে, বা ব্যান্ড রিজেক্ট বলা যেতে পারে, ঠিক আছে। তো বলছে যে সাপোজ দ্যাট আ সিগন্যাল ইজ ব্যান্ড লিমিটেড উইথ নো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টস হায়ার দ্যান ডাব্লিউ। মানে এখানে ডাব্লিউ থেকে বেশি ফ্রিকোয়েন্সি এখানে কি করতে পারবে না, মানে মানে পাস করতে পারবে না, ঠিক আছে। মানে আমার ডাব্লিউ ফ্রিকোয়েন্সি হচ্ছে মেসেজ সিগন্যালের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি, তো ওইটুকুই পাস করতে হবে, এর সাথে বেশি পাস করতে পারবে না, এজন্য বলছে ব্যান্ড লিমিটেড। আর হায়ার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ডাব্লিউ। তো দ্যাট মিনস ডাব্লিউ ইজ দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ফর সাচ আ সিগন্যাল ফর ইফেক্টিভ রিপ্রোডাকশন অফ দ্য অরিজিনাল সিগন্যাল। বলছে এরকম একটা সিগন্যালের জন্য, মানে অ্যানালগ সিগন্যালের জন্য বা অরিজিনাল সিগন্যালের জন্য পুরোপুরি সেটাকে পুনরুদ্ধার করার জন্য, মানে রিপ্রোডাকশন মানে রিকনস্ট্রাকশনও বলা যায় একসাথে, একই রকম জিনিস। স্যাম্পলিং রেটটাকে কি হতে হবে, স্যাম্পলিং রেটটাকে অবশ্যই আমাদের কতটুকু হতে হবে, আমাদের মেসেজ সিগন্যালের যে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি তার দ্বিগুণ হতে হবে। মানে ডাব্লিউটা হচ্ছে মেসেজ সিগন্যালের হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, তার সাথে 2 গুণ করে দিলে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে এফএস। মানে এ পর্যন্ত আমাদের রাখতে হবে এফএস এর ভ্যালুটা। এর সাথে কম হলে আমি কোনোভাবেই অরিজিনাল সিগন্যালটাকে রিকনস্ট্রাক্ট করতে পারবো না। এটা একটা মানে বিবরণ বা এক্সাম্পল আছে নিচে, ছবি দেখাইছিলাম গতকাল, ওটার একটা এক্সপ্লেনেশন আছে, দেখাচ্ছি নিচে। তো এফএসটা তো বুঝছেনই, স্যাম্পলিং রেট। আর ডাব্লিউটা হচ্ছে কি, আমাদের হচ্ছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এই যে এফএস যেটা, সেটা স্যাম্পলিং রেটও বলা যেতে পারে, এটাকে আবার আবার হচ্ছে নাইকুয়েস্ট রেটও বলা যেতে পারে। কারণ কি,
এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ ম্যাসেজ সিগন্যাল যে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি তার দ্বিগুণ, ঠিক আছে। বলছে a theorem called sampling theorem was stated on the theory of this Nyquist rate, মানে এই যে Nyquist rate এর উপর ভিত্তি করে স্যাম্পলিং থিওরাম, আপনারা নিশ্চয়ই মানে নাম শুনছেন স্যাম্পলিং থিওরামের, হয়তো অনেকে শুনছেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা থিওরাম, ঠিক আছে, যে কোনো পরীক্ষাতে আসে, মানে কমন একদম বেসিক জিনিস। স্যাম্পলিং থিওরাম কি, ঠিক আছে, Nyquist rate কি, ওই যখন আপনাদেরকে ম্যাথ করাইছিলাম তখন দেখছিলেন না, স্যাম্পলিং রেট পিসিএম এর ক্ষেত্রে, তারপরে কোয়ান্টাইজেশন লেভেল, সবই এগুলোই টার্ম, ঠিক আছে। এই জন্য আমি এগুলো বেশি ভালো করে পড়াচ্ছি, পরীক্ষাতেও ম্যাথেও এগুলো আসে, আবার থিওরিটিক্যালিও এগুলো আসে, ঠিক আছে, বা ভাইভাতেও এগুলো আসে। এখন দেখেন এই স্যাম্পলিং রেটটা বলা হয়েছে, কি বলে, স্যাম্পলিং থিওরাম সম্পর্কে বলা হয়েছে। স্যাম্পলিং থিওরাম, যেটাকে নাইকুয়েস্ট থিওরামও বলা হয়, delivers a theory of sufficient sampling rate in terms of bandwidth for the class of functions that are band limited। আচ্ছা, এক্ষেত্রে আমাদের কি মনে রাখতে হবে, স্যাম্পলিং থিওরামটা কি, আমাদের থিওরামটা কি বলছে দেখেন। So the sampling theorem states that a signal can be exactly reproduced বা reconstructed, ঠিক আছে, if it is sampled at the rate fs which is greater than twice the maximum frequency। এই মানে একটু মিউট করে দেন, মানে স্যাম্পলিং থিওরামটা কি বলছে, একটা সিগন্যালকে পুরোপুরি রিকনস্ট্রাক্ট করা যাবে ঠিক মতন যদি আমাদের স্যাম্পলিং রেটটা কত হয়, এই এফএস এর ভ্যালুটা যদি টুয়াইস দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ দ্য মেসেজ সিগন্যাল, মানে 2W থেকে বেশি হয়, তাইলে পুরোপুরি আমাদের রিপ্রোডিউস করা যাবে, ঠিক আছে। নাইকুয়েস্ট রেট কিন্তু সমান, আর স্যাম্পলিং থিওরামটা কিন্তু বলছে এফএস এর ভ্যালুটা সমান না, বড় হবে 2W থেকে, ঠিক আছে। এখন বলছে টু আন্ডারস্ট্যান্ড দিস স্যাম্পলিং থিওরাম let us consider a band limited signal, that is a signal whose value is non-zero between some minus w to w। এখানে দেখেন তো মাইনাস w থেকে w, তাহলে এটার ব্যান্ড কতটুকু হবে, w মাইনাস মাইনাস w, মানে 2w না, একটু কথা বলেন, হ্যালো, শুনতে পাচ্ছেন? এখানে কি বলছে যে আমাদের এই ব্যান্ড লিমিটেড, আমি কিন্তু একটু আগে বললাম একটা নির্দিষ্ট ব্যান্ডের জন্য ভ্যালু থাকবে, তার মানে দেখেন এইটুকু সময়ের জন্য মানে মাইনাস ডাব্লিউ থেকে প্লাস ডাব্লিউ পর্যন্ত ভ্যালু আছে, যেই আমার হচ্ছে ডাব্লিউর ভ্যালু বাড়তেছে সেই কিন্তু জিরো হয়ে যাচ্ছে। ডাব্লিউ ভ্যালু বাড়তেছে বলতে পজিটিভ দিকে এদিকে বাড়তেছে, নেগেটিভ দিকে এদিকে বাড়তেছে, তখন কি হচ্ছে আমার কিন্তু ডাব্লিউর ভ্যালু এদিকে বাড়তেছে না, এদিকে কমতেছে, মাইনাস হলে তো কমে তাই না, মানে মাইনাস ডাব্লিউ যদি এদিকে যায় তাহলে কিন্তু জিরো হবে, আবার প্লাস ডাব্লিউ যদি এদিকে যায় তাহলে কিন্তু জিরো হবে। তার মানে শুধু এইটুকুর মধ্যে আমার সিগন্যালটা ভ্যালু থাকবে আর বাকিটুকু ভ্যালু থাকবে না, এই জন্য এটাকে বলা হচ্ছে সিগন্যালটাকে ব্যান্ড লিমিটেড। দেখেন এখানে ইউজ করা হচ্ছে ব্যান্ড লিমিটেড, একটা নির্দিষ্ট ব্যান্ড থাকবে, এই যে বলা আছে ব্যান্ডটা কতটুকু, মাইনাস ডাব্লিউ থেকে প্লাস ডাব্লিউ পর্যন্ত, ঠিক আছে। আর এই সিগন্যালটাকে আঁকা হয়েছে, লেখা হয়েছে দেখেন একটা ইকুয়েশনের মাধ্যমে, x of f is equal to 0 for f is mode of f is greater than w, মানে এখানে x of f এর ভ্যালু 0 হবে কখন, যখন f এর ভ্যালুটা হচ্ছে কত হবে, w থেকে বড় হবে। এখানে মোড দিছে, মোডটা উঠে দিলেই কিন্তু মাইনাস ডাব্লিউ হবে, ঠিক আছে। তো প্লাস ডাব্লিউ থেকে বড় হলে আর মাইনাস ডাব্লিউ থেকে এটা যদি মোডটা উঠাই দিই মাইনাস দিই, তাহলে সিম্বলটা মানে এই কি বলে গেটার চিহ্নটাও কিন্তু উল্টে যাবে, তাহলে মাইনাস ডাব্লিউ থেকে ছোট হয়ে যাবে। তাহলে এখানে জিরো হবে কত, কখন, যখন এফ এর ভ্যালু ডাব্লিউ থেকে বড় হবে আর মাইনাস ডাব্লিউ থেকে ছোট হবে, ঠিক আছে, তখন এই সিগন্যালটা জিরো হবে। এটা হচ্ছে ব্যান্ড লিমিটেড সিগন্যালটা প্রকাশ করছে, বুঝতে পারছেন? এই প্রকাশটা বুঝতে পারছেন, আগে বলেন, কথা বলেন, জি ম্যাম, বুঝতে সাকিব পারছি। বলেন, সাকিব বুঝছেন? তারপর রিফাত, ও রিফাত তো কথা বলতে পারে না, হামিদুল ইসলাম, ইমরান, ইয়েস ম্যাডাম, বুঝতে বুঝছি। পারতেছেন? আচ্ছা জি আরাফাত, ম্যাডাম, বুঝতে পারছি। আরাফাত বুঝছেন? হ্যালো, আচ্ছা ঠিক আছে, না বুঝলে তো কেউ বলতেছে না, তাহলে আমি নেক্সট আগাইলাম। তাহলে ব্যান্ড লিমিটেড সিগন্যাল পর্যন্ত আমাদের বোঝা হইলো, ঠিক আছে। এখন দেখেন বলছে উই নিড আ স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, আ ফ্রিকোয়েন্সি অ্যাট হুইচ দেয়ার শুড বি নো লস অফ ইনফরমেশন ইভেন আফটার স্যাম্পলিং। বলছে আমাদের এখন একটা এমন স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি এফএস খুঁজতে হবে যাতে করে সেই ফ্রিকোয়েন্সিতে আমরা যদি স্যাম্পলিং করি তাহলে কোনো লস হবে না, আমরা স্যাম্পলিং করলেও যাতে কোনো লস না হয়, ঠিক আছে। ফর দিস উই হ্যাভ দ্য নাইকুয়েস্ট রেট, আমাদের নাইকুয়েস্ট রেটে স্যাম্পলিং করতে হবে, দ্যাট দ্য স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি শুড বি 2 times the maximum frequency, it is the critical rate of sampling। এখন কথা হচ্ছে আমাদের এখানকার সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি কত, ডাব্লিউ,
তাই ডাবল হবে কত 2W, ঠিক আছে। এখন বলছে if the signal x of t is sampled above the Nyquist rate, the original signal can be recovered, and it is sampled below the Nyquist rate, the signal cannot be recovered. আমি কালকে যে ছবি দেখাইছিলাম, যদি f 2W সমান হয় তাহলে হচ্ছে একে অন্যের সাথে ওভারল্যাপ করবে না, সিগন্যালটা সুন্দর করে চলে যাবে, কিন্তু মাঝখানে কোনো গ্যাপ থাকবে না, গার্ড ব্যান্ড থাকবে না। কিন্তু যে 2W থেকে বেশি হয় fs এর ভ্যালু, তাহলে মাঝখানে গার্ড ব্যান্ড থাকবে, ফাঁকা থাকবে। আর যদি হচ্ছে 2W থেকে ছোট হয় তাহলে কিন্তু ওভারল্যাপ করবে, মানে অ্যালাইসিং হবে। এখন সেগুলোই দেখাবো আমি ছবির মাধ্যমে। The following figure explains a signal if sampled at a higher rate than 2W in the frequency domain. যদি 2W থেকে বেশি আমাদের স্যাম্পলিং রেট হয়, ঠিক আছে, স্যাম্পলিং রেট 2W থেকে বেশি হয়, তাহলে দেখেন প্রত্যেকটা সিগন্যালের মধ্যে কি হচ্ছে, আমাদের গার্ড ব্যান্ড হয়ে গেছে, ঠিক আছে, আমাদের গার্ড ব্যান্ড আছে আর কোনো ইনফরমেশন লসও হচ্ছে না। এখন বলছে দেখেন অ্যাবাভ ফিগারে যে এটা এক্সএস, আচ্ছা কি বলছেন ম্যাম, আমি একটু বের হলাম, আচ্ছা ঠিক আছে। তারপর দেখছে অ্যাবাভ ফিগার শোজ দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ সিগন্যাল এক্সএস অফ টি, মানে এক্সএস অফ টি এর ফুরিয়ার ট্রান্সফর্ম দেখাইছে, যেখানে কোনো হচ্ছে বলছে দ্য ইনফরমেশন ইজ রিপ্রোডিউসড উইদাউট এনি লস, কারণ কোনো দেখেন একটা আরেকটার সাথে ওভারল্যাপ করছেন, দুটার মধ্যে গার্ড ব্যান্ড আছে। গার্ড ব্যান্ডটা কি, দুইটা সিগন্যালকে একে অন্য থেকে বাঁচায়, গার্ড করে, ঠিক আছে, ফাঁকা রাখে জন্য, যাতে একটা অন্যটার সাথে ওভারল্যাপ না করে। So there is no mixing up and hence recovery is possible, মানে এখানে যেহেতু কোনো মিক্সিং নাই বা ওভারল্যাপিং নাই, তাহলে হচ্ছে আমাদের পুরোপুরিভাবে অরিজিনাল সিগন্যালটা পাওয়া সম্ভব, ঠিক আছে। এখন বলছে দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ দ্য সিগন্যাল, এটা ইজ, এই যে একটা ইকুয়েশনের কথা কালকে বলছিল সাকিব নাকি জানো, ওই ইকুয়েশনটা হচ্ছে এটা, এই যে এখানে যেটা আমি পাইছি, এই যে এক্স এস অফ ডাব্লিউ, এটা তো ফুরিয়ার ট্রান্সফর্ম করছি কার, এক্স এস অফ টি এর, এক্স এস অফ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত 1/ts, এন এর ভ্যালু মাইনাস অসীম থেকে প্লাস অসীম, এক্স অফ বড় ডাব্লিউ স্মল ডাব্লিউ মাইনাস এন ডাব্লিউ নট, ঠিক আছে। এখন এই ইকুয়েশন দিয়ে সবগুলো করছে আর কি। এই ইকুয়েশনটা আপনাদের সিগন্যাল সিস্টেমে কেমন করে ভাঙতে হয় এগুলো শিখবেন। এখানে শুধুমাত্র হচ্ছে এই মানে আপনাদের ওপরের এই রেসপেক্টে, ঠিক আছে, সিগন্যালের রেসপেক্টে আমরা বাকিগুলো করব। এখন বলতে টিএসটা কি, এখানে এই ইকুয়েশনে টিএসটা স্যাম্পলিং পিরিয়ড, আর ডাব্লিউ নট ইজ ইকুয়াল টু কি লেখা যায় 2/2π/ts, ঠিক আছে। এখন বলছে যে যদি হচ্ছে এটা গেল এফএস এর ভ্যালু ডাব্লিউ থেকে 2W থেকে বড়, এখন এফএস এর ভ্যালু যদি 2W সমান হয় তাহলে কি হবে দেখেন, মাঝখানে কোনো গার্ড ব্যান্ড থাকবে না, ফাঁকা থাকবে না, তাহলে একটার সাথে আরেকটা ওভারল্যাপও করছে না, কিন্তু গার্ড ব্যান্ডও থাকছে না। বলছে তার রেজাল্ট উইল বি শোন ইন দ্য অ্যাবভ ফিগার, এখানে দেখানো হয়েছে তার ইনফরমেশন ইজ রিপ্লেসড উইদাউট এনি লস, এখানেও কোনো লস হয়নি, হেন্স দিস ইজ আ গুড স্যাম্পলিং রেট, লেট আস লুক এট দ্য কন্ডিশন। এখন যদি এফএস এর ভ্যালু 2W থেকে ছোট হয় তাহলে কি হবে দেখেন, এখানে আমাদের একটার সাথে আরেকটা ওভারল্যাপ করছে, দেখছেন, মানে কোনো গার্ড ব্যান্ড তো নাই, আবার ওভারল্যাপ করছে, এর ফলে ইনফরমেশনও লস হবে, আবার আমাদের আগের সিগন্যালটা অরিজিনাল সিগন্যালটা রিকনস্ট্রাক্টও করতে পারবো না পুরোপুরি ভাবে, ঠিক আছে। So we can observe from the above pattern that the overlapping of information is done, which leads to maximum mixing up and loss of information. This unwanted phenomenon of overlapping is called as aliasing, মানে একে এই যে একটা ইনফরমেশন একটার উপর যে ওভারল্যাপিং করছে এটাকে বলা হচ্ছে অ্যালাইসিং। এটা আমি আগেই বলছিলাম, কদিন পড়ানোর সময় মনে বলছিলাম, ঠিক আছে। তো এটা গেল, তারপরে আসছে হচ্ছে আমি অ্যালাইসিং এ, ঠিক আছে, বুঝতে পারতেছেন না? হ্যালো, বুঝতে পারতেছেন? ওকে। তারপরে দেখেন অ্যালাইসিং ক্যান বি রেফার্ড অ্যাজ টু দ্য ফেনোমেনন of high frequency component in the spectrum of a signal taking on the identity of a low frequency component in the spectrum of its sampled version, মানে এটা কি করবে, আমার যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সির মানে কি করবে এটা, যে একটা হাই ফ্রিকোয়েন্সি থেকে লো ফ্রিকোয়েন্সি, মানে আমি অ্যালাইসিংটা কেন করব, মানে কেন, মানে আমি হওয়া থেকে মানে বাধা দিব কেন, কারণটা হচ্ছে কি, যেটা আমাদের হাই ফ্রিকোয়েন্সি যে সিগন্যালগুলো, ঠিক আছে, আমাদের কি করে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালগুলো অনেক সময় নয়েজ হিসেবে কাজ করে, নয়েজ হিসেবে কাজ করে কেমন করে, তারা তো হাই ফ্রিকোয়েন্সি, কিন্তু তারা কি করবে স্পেকট্রামে হাই ফ্রিকোয়েন্সি থাকা সত্ত্বেও, সিগন্যালের হাই ফ্রিকোয়েন্সি থাকা সত্ত্বেও ওগুলো লো ফ্রিকোয়েন্সি আকারে প্রকাশ পাবে স্যাম্পলড ভার্সনে, মানে নয়েজ আকারে প্রকাশ পাবে। এই জন্য আমি হাই ফ্রিকোয়েন্সির কোনো কম্পোনেন্ট আমি চাইতে দিব না, এই জন্য লো পাস ফিল্টার আগে ইউজ করি, ঠিক আছে, যাতে করে হাই ফ্রিকোয়েন্সি কোনো কম্পোনেন্ট আমার হচ্ছে স্যাম্পলিং এর মধ্যে না যায়, গেলে কি হবে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আকারে প্রকাশ করবে নিজেকে, এর ফলে কি হবে এটা নয়েজ আকারে প্রকাশ পাবে, ঠিক আছে। এই সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন বলছে যে হচ্ছে আমরা কি করতে পারি এই অ্যালাইসিংটা দূর করার জন্য, আমরা হচ্ছে এই যে অ্যান্টি অ্যালাইসিং লো পাস অ্যান্টি অ্যালাইসিং ফিল্টার ইউজ করতে পারি, কার আগে, স্যাম্পলারের আগে, বিফোর দ্য স্যাম্পলার, ঠিক আছে। এটা করলে আমাদের কি হবে,
এটা করলে আমাদের অ্যালাইসিংটা আমরা দূর করতে পারবো, ঠিক আছে। এই আর আরেকটা কথা হচ্ছে কি, আমি কিন্তু আগেই বলছিলাম হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো সবসময় আনওয়ান্টেড। এই হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলোকে দূর করার জন্য লো পাস ফিল্টার ইউজ হয়, আর সেটা কার আগে ইউজ হয়, স্যাম্পলারের আগে, ঠিক আছে। ম্যাম অ্যালাইসিং জিনিসটা কি আমি বুঝি না, আচ্ছা, অ্যালাইসিং জিনিসটা হচ্ছে আমাদের যে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকে মেসেজ সিগন্যালের মধ্যে বা অ্যানালগ সিগন্যালের মধ্যে, সেই হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলোকে যদি আমি বাদ না দিয়ে দিই, তাহলে কি হবে, যখন আমি স্যাম্পলিং করব ওই হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলা কি করবে, হাই ফ্রিকোয়েন্সি আকারে আচরণ না করে লো ফ্রিকোয়েন্সি আকারে আচরণ করবে, মানে স্যাম্পলিং ভার্সনের মধ্যে নয়েজ হিসেবে কাজ করবে, ঠিক আছে। এই জন্য আমার অ্যালাইসিং হয়, মানে অ্যালাইসিংটাই হচ্ছে যে হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আকারে আচরণ করা, ঠিক আছে, স্যাম্পলিং ভার্সনের মধ্যে লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আকারে আচরণ করা। এই জন্য প্রথমে আমি হাই ফ্রিকোয়েন্সি গুলোকে বাদ দিয়ে দিব লো পাস ফিল্টার দিয়ে, ঠিক আছে। ওকে, তারপরে আমরা এটা হচ্ছে গেল। তারপর আরেকটা কথা, দুইটা উপায় বলছে, একটা উপায় তো লো পাস ফিল্টার ইউজ করব, আরেকটা উপায় কি বলছে, দ্য সিগন্যাল হুইচ ইজ স্যাম্পলড আফটার ফিল্টারিং ইজ স্যাম্পলড এট আ স্লাইটলি হায়ার দেন দ্য নাইকুয়েস্ট রেট। বলছে আমরা অবশ্যই মানে ফিল্টারিং ইউজ করবো লো পাস ফিল্টার, বাট স্যাম্পলিং করবো কিভাবে, হাই নাইকুয়েস্ট রেট যেটা থাকবে, নাইকুয়েস্ট রেট যেটা আছে 2W, তার থেকে বেশি রেটে করলে আমাদের কোনোভাবেই অ্যালাইসিং হবে না, ঠিক আছে। এটুকু বলছে, এই দুটো পয়েন্ট বললেই হবে, আর দরকার নেই এখান থেকে। তারপর ডিজিটাল কমিউনিকেশনে কোয়ান্টাইজেশন পড়াবো এখন, ঠিক আছে। কোয়ান্টাইজেশন পড়ানো হলে অনেকটা মানে শেষ হয়ে যাবে আপনাদের খানিকটা, ঠিক আছে। এখন বলছে the digitization of analog signals involves the rounding off of the values which are approximately equal to the analog values, ঠিক আছে। মানে আমাদের কোয়ান্টাইজেশনে যেটা করবে সেটা হচ্ছে অ্যানালগ যে ভ্যালুগুলো আমি বলছিলাম, স্যাম্পলিং এ আপনাদের কি করে, টাইমটাকে ডিসক্রিটে কনভার্ট করে, ঠিক আছে। আর কোয়ান্টাইজেশনে আপনাদের ভ্যালুটাকে ডিসক্রিটে কনভার্ট করবে, ঠিক আছে। কেমন করে কনভার্ট করবে, অ্যানালগ যে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো আমি বলছিলাম 4.55 ধরেন বা 3 পয়েন্ট সামথিং, ঠিক আছে। মানে দশমিকের পরেও কিছু সংখ্যা থাকে, সেটাকে আমি পূর্ণ সংখ্যায় কনভার্ট করব হচ্ছে কোয়ান্টাইজেশনে। আর সেই পূর্ণ সংখ্যায় কনভার্ট করাটাকেই বলা হচ্ছে রাউন্ড অফ করা। সবসময় মনে রাখবেন রাউন্ড অফ মানে হচ্ছে আমার কোনো অপূর্ণ সংখ্যাকে মানে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করা। এই পূর্ণ সংখ্যায় কনভার্ট করবে কোয়ান্টাইজেশন, সোজা কথা মনে রাখবেন এইভাবে, ঠিক আছে। এখন বলছে the method of sampling chooses a few points on the analog signal and then these points are joined to round off the value to a near stabilized value, ঠিক আছে। such a process is called quantization। এটা যে বলছে যে কয়েকটা পয়েন্ট চুজ করা হয়, মানে রাউন্ড অফ করার জন্য একটা লেভেল চুজ করা হয়, ঠিক আছে। যেটা আমি এখনই পড়াবো, তো এখন নিচে যাই আমি পড়াচ্ছি আর কি যে কেমন করে করে। কোয়ান্টাইজিং অ্যান্ড অ্যানালগ সিগন্যাল, মানে কেমন করে কোয়ান্টাইজেশন করা যেতে পারে। অ্যানালগ সিগন্যাল মানে স্যাম্পলিং এর পরে যেটা আসছে, মানে আমাদের টাইম ডিসক্রিট বাট ভ্যালু অ্যানালগ, ঠিক আছে। The digital analog to digital converters perform this type of function to create a series of digital values out of the given analog signal. The following figure represents an analog signal. This signal to get converted into digital has to undergo sampling and quantization. দেখেন এটা হচ্ছে একটা অ্যানালগ সিগন্যাল, ঠিক আছে। এটাকে আমি স্যাম্পলিং করব, তারপরে কোয়ান্টাইজেশন করব। The quantizing of an analog signal is done by discretizing the signal with a number of quantization level. এখন দেখেন এই যে এখানে আমি ছবিটা আঁকে আঁকে বোঝাচ্ছি, কালকে যেটা সাকিব দিছিল ছবিটা ডট ডট করে দেওয়া ছিল, দেখেন এটা একটা এটা একটা লেভেল, ঠিক আছে। তারপরে এটা একটা লেভেল, দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কোয়ান্টাইজেশন লেভেল, দেখা যায়। এটা একটা লেভেল, এটা একটা লেভেল, এটা একটা, এটা একটা, এই সবাই দেখতে পাচ্ছেন এটা? জি ম্যাম, দেখতে পারতেছি। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, আমরা কিন্তু কোয়ান্টাইজেশন মানে হচ্ছে আমি বলছিলাম টাইমটা ডিসক্রিটে কনভার্ট হয়ে গেছে, মানে এখানে দেখাচ্ছি, দেখেন আমরা কোন স্পেসিফিক টাইমে নিব, এই দেখেন এটা নিব, ঠিক আছে। আচ্ছা, এটা আঁকার দরকার নেই, আপনারা তো বুঝতেই পারতেছেন। দেখেন একটা জিনিস, আমরাও কিন্তু এই স্পেসিফিক টাইমগুলোতে নিব, এটাতে নিব, এটাতে নিব, ঠিক আছে, এটাতে নিব, এটাতে নিব, এটাতে নিব, বুঝতে পারছেন। এখন দেখেন এই টাইমটাতে আমাদের হচ্ছে এই অ্যানালগ ভ্যালুটা হচ্ছে দেখেন এখানে এই পয়েন্টে আছে, এই পয়েন্টে থাকলে আমার তো কোনো সমস্যা নাই। কিন্তু যদি আমাদের এই সময়ে এই ভ্যালুটা যদি এখানে থাকে, যেমন ধরেন এখানে আছে, তারপরে ধরেন আমি আরো স্পেসিফিক যদি বুঝাই, আমি একটু ছবিটা এখানে আঁকি, তাহলে এরকম আছে, ঠিক আছে। তো আমাদের
এইরকম করে দেওয়া আছে 1 ভ্যালু, ঠিক আছে। আর আমাদের এখানে হচ্ছে স্যাম্পলিং এর ওই যে স্যাম্পলিং যখন করছি তখন আমাদের এই পয়েন্টটা নিতে হবে, এই পয়েন্টটা, ঠিক আছে। তো আমি এখানে 1 ভ্যালু আর এখানে দুইটা লেভেল দিলাম, এটা হচ্ছে 2 নম্বর লেভেল কোয়ান্টাইজেশন লেভেল। দেখেন এখানে আমি এইটা দিয়ে রাখছি, এই পয়েন্টটা হচ্ছে আমাদের স্যাম্পলিং এর পরে পাওয়া পয়েন্ট, ঠিক আছে। তো এই ডিসক্রিট টাইমে এই ভ্যালুটা পাইছি, এই ভ্যালুটা এখন দেখেন কোনটার বেশি কাছে, 1 এর বেশি কাছে নাকি 2 এর বেশি কাছে, মানে এটা কোনো মাঝখানের ভ্যালু 1 আর 2 এর মাঝখানে, তাই 1.555 এরকম একটা ভ্যালু বা 1.222। তো যেটা সবচেয়ে কাছের পয়েন্ট হবে, যদি এটা 1.55 হয় তাহলে 2 ধরতে পারবো রাউন্ড অফ করলে নাকি 1 ধরতে পারবো, বলেন তো কে বলবে এটা, বলেন। প্রশ্নটা বুঝি নাই ম্যাম। আমি আচ্ছা আবার বোঝাচ্ছি, এখানে দেখেন এটা একটা, এই দাগগুলো তো বুঝছেন, দাগগুলো আমি কেন দিচ্ছি, একটা স্যাম্পলিং এর জন্য দিচ্ছি আর একটা কোয়ান্টাইজেশন লেভেলের জন্য দিচ্ছি, তাই না? এটা বুঝছেন তো। এখন আমি একটু মার্ক করে দিই কোনটা স্যাম্পলিং এর জন্য, এটা হচ্ছে স্যাম্পলিং এর জন্য দিচ্ছি, ঠিক আছে। আর এইগুলা হচ্ছে কোয়ান্টাইজেশনের জন্য দিচ্ছি, ঠিক আছে। পড়াটা দিয়ে দিই এই। তাহলে এখন আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি, ধরেন একটা নির্দিষ্ট স্পেসিফিক টাইমে, এটা 0.3 একটা স্পেসিফিক টাইম, তাই তো, তাই না? তো দেখেন এই টাইমে আমার অ্যানালগ সিগন্যালের ভ্যালু কিন্তু এখানে, দেখতে পাচ্ছেন মাঝখানে, দেখেন দেখতে পাচ্ছেন না, এই যে দেখেন এখানে, মানে হচ্ছে 100 না আবার 1001ও না, এই যে মাঝখানে দেখছেন, এই যে এখানটায়। তো এখন আমি এক্ষেত্রে কি করব বলেন তো, এটা কিন্তু 1001 এর বেশি কাছে 100 চাইতে, তাই না? তাই কি না? জি ম্যাম। তাহলে আমি কিন্তু জি এই ম্যাম। ভ্যালুটা এখানে আর নিব না, আমি তাহলে নিয়ে নিব 100 তে। এই জন্য এরকম ভাবে কি বলবো স্টেপ বাই স্টেপ ল্যাডার দেখাইছে, ঠিক আছে। যে এই খয়েরি যে কালার গুলো সেটা দেখাইছে কোয়ান্টাইজেশন স্টেপ, আর যেটা হচ্ছে যে ভ্যালুগুলোর কি বলে ব্লু কালার, সেটা হচ্ছে অ্যানালগ সিগন্যালটা, ওই অ্যানালগ সিগন্যালের ভ্যালুটা। তাহলে ওই ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা নিচ্ছি। তারপরে দেখেন এখানে একটা, এখানে এই ভ্যালুটা কিন্তু আবার এটা কাছাকাছি কাছে, যেটা থাকবে সেদিকে নিব আর কি। সেটাই নিব আর কি। এটা হচ্ছে রাউন্ড অফ করা বলে, ঠিক আছে। এটা করার ফলে ধরেন আমি হচ্ছে এই যে 0.1 এই টাইমের জন্য আমি কি পাবো, ধরেন এটা পাইলাম এই যে এই ভ্যালুটা 0.110 তারপর দেখেন 0.2 এর জন্য আমি পাইলাম, দেখেন এখানে কিন্তু এটা পাইছি, এটা কিন্তু কাছে হচ্ছে 0.100 এটার, তাহলে আমি এই পয়েন্টটা নিলাম, ঠিক আছে 1000। তারপরে আমি 0.3 এর জন্য 1001 পাইলাম, ঠিক আছে। তাহলে এই পয়েন্টগুলো আমরা বাইনারিতে কিন্তু পূর্ণ সংখ্যা আকারে পেয়ে গেলাম, ঠিক আছে। এই বাইনারিতে কিন্তু আমি পাইনি, এখন হচ্ছে যেটা দিছে আমি জাস্ট ভ্যালুটা পাইছি। এই ভ্যালুটা যেটা পাবো আমি, ধরেন 101, ঠিক আছে, এটা হচ্ছে 5, ওই 5 সংখ্যাটা আমি কোয়ান্টাইজেশনের মাধ্যমে পাইলাম পূর্ণ সংখ্যা, ওই 5 সংখ্যাটাকেই আমি কিন্তু 0101 এটা যে করলাম সেটা হচ্ছে ইনকোডিং। কোয়ান্টাইজেশনে শুধু রাউন্ড অফ করে একটা পূর্ণ সংখ্যা দেয়, আর যেটা বাইনারিতে আমি মানে দেখাচ্ছি পূর্ণ সংখ্যাটাকে, সেটা হচ্ছে ইনকোডিং। ওকে, বুঝতে পারছেন সবাই? আমি প্রথমে স্যাম্পলিং করছি, দেখেন এই যে স্যাম্পলিং এর ইয়েগুলো দাগগুলো টানা আছে, ঠিক আছে। তারপরে কি করছি, স্যাম্পলিং করার পরে কিছু টাইম পাইছি, ওই টাইমের ভ্যালুগুলো আমি শুধু নিব। তারপরে আমি কি করছি, ওই ভ্যালুগুলোকে আমি প্রস্থচ্ছেদ করে দিছি, লেভেলে ভাগ করে দিছি, যে এই অ্যানালগ সিগন্যালের ভ্যালুটা যেই লেভেলের কাছাকাছি থাকবে সেই ভ্যালুটা আমি রাউন্ড অফ করে নিয়ে নিব। সেই ভ্যালুটা আমি পূর্ণ সংখ্যা নিছি, ঠিক আছে। পূর্ণ সংখ্যা নেওয়ার পরে সেটাকে আমি বাইনারিতে প্রকাশ করছি, বাইনারিতে প্রকাশ করলে তো আমাদের হয়ে গেল অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন, ঠিক আছে। বুঝা গেছে সবাই? বলেন বুঝা গেলে নেক্সটে যাব। জি ম্যাম। আচ্ছা আরেকটু পড়াই শেষ করে দিই, আরেকটু পড়াই। আপনাদের কি এখনই ক্লাস আছে নাকি আরেকটু পরে ক্লাস আছে? ম্যাম আমাদের এখন না, আমাদের ম্যাম 2টা থেকে ক্লাস, লাঞ্চের পরে ক্লাস। লাঞ্চের পর আর কি। তাহলে কি আমি পড়াইলে সমস্যা নাকি আরেকটু আর 10 মিনিট পড়াইলে সমস্যা নেই? না ম্যাম সমস্যা নেই, পড়ান। আচ্ছা সবাই কি দুঃখ পাচ্ছেন সিটি দেওয়ার পরে তো পড়াচ্ছি? হ্যাঁ তাহলে ছেড়ে দিব, মন খারাপ করলে ছেড়ে দিব। না ম্যাম, কোনো দুঃখ নাই আমাদের। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাই ভালো, দুঃখ না থাকাই ভালো, আপনাদের ভালোর জন্যই তো পড়াচ্ছি, তাই না? আচ্ছা, both sampling and quantization result in the loss of information. আচ্ছা স্যাম্পলিং করলেও কিছু লস হয়, কোয়ান্টাইজেশন করলেও কিছু লস হয়।
কারণ কি কোয়ান্টাইজেশন যেটা করতেছি আমি তো বলছিলাম, দেখেন যেমন এই যে এই ভ্যালুটা দেখছেন, তারপরে হচ্ছে যে এই ভ্যালুটা এটা কিন্তু অনেক দূরে ছিল 1001 এর, ঠিক আছে, একটা মাঝখানের ভ্যালু ছিল, তাহলে আমি পুরো সংখ্যা নিয়ে নিচ্ছি যে রাউন্ড অফ করে, এর ফলেও কিন্তু কিছু লস হয় ইনফরমেশনের। বলছে দ্য কোয়ালিটি অফ আ কোয়ান্টাইজার আউটপুট ডিপেন্ডস আপন দ্য নাম্বার অফ কোয়ান্টাইজেশন লেভেল ইউজড, মানে কতগুলো লেভেল ইউজ করছি সেটার উপর নির্ভর করে। আমি যদি এটা এত ফাঁক না দিয়ে মাঝখানে আরেকটা লেভেল দিতাম তাহলে আরো স্পেসিফিক হচ্ছে আমাদের কি হতো, রেজাল্ট পাওয়া যেত, ঠিক আছে। এজন্য বলছে যে আউটপুটটা ডিপেন্ড করবে আমাদের কোয়ান্টাইজেশন লেভেলের উপর, যদি সেটা বেশি ঘন হয় তাহলে আমাদের কিন্তু রিকনস্ট্রাকশনটা ভালো হবে, ঠিক আছে। এখন বলছে the discrete amplitudes of the quantized output are called as representation levels or reconstruction levels, মানে এই যে 100 এরকম করে যে ভাগ করলাম লেভেলগুলোতে, এই লেভেলটাকে বলা হচ্ছে রিপ্রেজেন্টেশন অথবা রিকনস্ট্রাকশন লেভেল। The spacing between the two adjacent representation level is called quantum or step size, মানে 1001 আর 100 এর মধ্যে যেটুকু অংশ ফাঁকা আছে এটাকে বলা হচ্ছে স্টেপ সাইজ। স্টেপ সাইজ যত কম হবে তত বেশি ভালো হবে, ঠিক আছে। এখন দেখেন the following figure shows the resultant quantized signal which is a digital form for the given analog signal, মানে জাস্ট হচ্ছে এই নীল অংশটা যেটা ছিল হচ্ছে আমাদের কি, যেটা ছিল আমাদের হচ্ছে অ্যানালগ সিগন্যাল, ওটা বাদ দিয়ে যেটা আমাদের সিঁড়ি আকারে পাইলাম, ঠিক আছে। ধরেন একটা ভ্যালু পাইলাম এখানে, একটা ভ্যালু পাইলাম এখানে, তাহলে হচ্ছে আমরা এরকম করে যোগ করতেছি, কিন্তু এরকম ল্যাডার আকারে পাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে কোয়ান্টাইজড আউটপুট, এটা হচ্ছে আমাদের স্টেয়ারকেস ওয়েভ ফর্মে আছে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে কোয়ান্টাইজেশন কয় টাইপের? কোয়ান্টাইজেশন হচ্ছে দুই রকমের, ঠিক আছে, একটা হচ্ছে ইউনিফর্ম কোয়ান্টাইজেশন, একটা হচ্ছে নন ইউনিফর্ম কোয়ান্টাইজেশন, ঠিক আছে, শুনতে পাচ্ছেন। এখন কোয়ান্টাইজেশনটা দুই রকমের, একটা হচ্ছে ইউনিফর্ম কোয়ান্টাইজেশন, একটা হচ্ছে নন ইউনিফর্ম কোয়ান্টাইজেশন, ঠিক আছে। এখন এটা হচ্ছে আমাদের কেমন করে আমি করব, মানে ইউনিফর্ম কেন বা নন ইউনিফর্ম কেন আমাদের দেখতে হবে যে হচ্ছে লেভেলগুলো ইউনিফর্মলি মানে সমান স্পেসে ভাগ করা কিনা, তাহলে সেটা ইউনিফর্ম, যদি না হয় তাহলে নন ইউনিফর্ম, ঠিক আছে। আবার ইউনিফর্মটা আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মিড রাইজ টাইপ আর একটা হচ্ছে মিড থ্রেড টাইপ, ঠিক আছে। এটা হচ্ছে ইউনিফর্ম কোয়ান্টাইজেশনের শ্রেণীবিভাগ। প্রথমত আমি বলছি ইউনিফর্ম কোয়ান্টাইজেশন একটা ভাগ, আর একটা হচ্ছে নন ইউনিফর্ম কোয়ান্টাইজেশন একটা ভাগ। আর ইউনিফর্ম কোয়ান্টাইজেশনটা আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে মিড রেঞ্জ টাইপ আর একটা হচ্ছে মিড থ্রেড টাইপ, ঠিক আছে। এখন দেখেন যে আমাদের মিড রাইজ টাইপ আর মিড থ্রেড টাইপের মধ্যে পার্থক্য কি। মিড রাইজ টাইপটা মাঝখান থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, মাঝখান থেকে শুরু হয়ে দেখেন এখান থেকে আস্তে আস্তে যাচ্ছে, মানে মাঝখান থেকে জিরো থেকে স্টার্ট হয়েছে হয়ে ওপরের দিকে বাড়ছে, ঠিক আছে। আর যেটা মিড থ্রেড সেটা দেখেন জিরো থেকে স্টার্ট হয়েছে, কিন্তু আমাদের কোন লেভেলে বাড়ছে, আমাদের ইনপুট লেভেলে বাড়ছে, ইনপুট লেভেল থেকে বাড়তে শুরু করছে। আর হচ্ছে আমাদের যেটা মিড রাইজ সেটা হচ্ছে শূন্য থেকে শুরু হয়ে আউটপুট লেভেলে বাড়তে শুরু করছে, ঠিক আছে। তো এই দুইটা আপনারা জাস্ট দেখে নিবেন, সংজ্ঞা দুটো দেখে নিলেই হবে, আর কিছু দরকার নাই। আর হচ্ছে তারপরে কোয়ান্টাইজেশন ইরোড, ঠিক আছে, আমাদের ইরোডটা কি আছে কোয়ান্টাইজেশনে, দেখেন এখানে আমাদের নীল কালারটা হচ্ছে অ্যাকচুয়াল অরিজিনাল সিগন্যাল, আর হচ্ছে ওই যে হলুদ কালার যেটা বা খয়েরি কালার দেখা যাচ্ছে, হলুদ কালারই দেখা যাচ্ছে এখানে, সেটা হচ্ছে কোয়ান্টাইজ সিগন্যাল, ঠিক আছে। তো দুটার মধ্যে যে পার্থক্য সেটাই হচ্ছে কোয়ান্টাইজেশন ইরোড। বলছে ফর এনি সিস্টেম ডিউরিং ইটস ফাংশনিং দেয়ার ইজ অলওয়েজ difference in the values of its input and output. Input হচ্ছে অরিজিনাল আর আউটপুটটা হচ্ছে কোয়ান্টাইজ সিগন্যাল। The processing of the signal system results in an error which is the difference of those values. আচ্ছা, the difference between an input and quantized value is called an quantization error, মানে অরিজিনাল এন্ড কোয়ান্টাইজ সিগন্যালের মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে কোয়ান্টাইজেশন error, ঠিক আছে। তারপরে শুধু আরেকটা কথা মনে রাখবেন বলছে কোয়ান্টাইজার ইজ আ logarithmic function that performs quantization rounding of the value, মানে আমাদের লগারিদম ফাংশনে কি হয়, কোন একটা ফাংশনকে আমরা হচ্ছে মানে আমরা যেটা করি কোয়ান্টাইজারের ক্ষেত্রে, যে কোনো সংখ্যা যদি অপূর্ণ থাকে মানে ভগ্ন সংখ্যা থাকে সেটাকে পূর্ণ সংখ্যায় পরিণত করা, ঠিক আছে। তো এডিসি মানে অ্যানালগ ডিজিটাল কনভার্টার হিসেবে কাজ করে কে, কোয়ান্টাইজার, ঠিক আছে, বা এটা কোয়ান্টাইজার হিসেবে কাজ করে কেন, কারণ হচ্ছে এটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে, ঠিক আছে। তো এটা হচ্ছে কোয়ান্টাইজেশন ইরোড, দুটার মধ্যে পার্থক্য দেখানো হয়েছে, ঠিক আছে। এই আর কি পড়াবো এখন, নাকি এটুকুই থাকবে বলেন? আজকে অফ করে দেন। আচ্ছা ঠিক আছে, দেখতেছি আমি। ম্যাম সামনের সপ্তাহে কি আরেকটা সিটি নেবেন? ম্যাম সিলেবাসটা তাহলে বলে দেন ম্যাম, সামনের সপ্তাহে যা নেবেন। আমি বলে দিচ্ছি। আচ্ছা, আমি হচ্ছে এখান থেকে তাহলে আমি আগে পেজ নাম্বারটা বলে দিই। 1 নম্বর থেকে মনে 9 নম্বর পর্যন্ত পড়ালাম, দাঁড়া 9 নম্বরে যাই।
এই 9 নম্বরের প্রথম থেকে 9 নম্বর পেজের কোয়ান্টাইজেশন ইরর পর্যন্ত, ঠিক আছে, কোয়ান্টাইজেশন ইরর পর্যন্ত পড়াইলাম। 1 থেকে 9 নম্বর পেজ, মাত্র 9টা পেজ পড়াইলাম, ঠিক আছে। এই পেজ থেকে এই কয়টা থেকে কোশ্চেন করব। এখন আমি বলে দিচ্ছি একটু কি টাইপের কোশ্চেন হতে পারে। হ্যালো ম্যাম। হ্যাঁ ইমরান বলেন। ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ আপনি না গ্রুপে স্লাইডের নামটা আর পেজ নাম্বারটা লিখে দিয়েন, তাহলে আমাদের কনফিউশন হবে না ম্যাম। আচ্ছা ঠিক আমাদের আছে। অনেকগুলা কোর্স আছে তো ম্যাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনি লিখে দিব, খালি আমি লিখে দিব নি। হ্যাঁ কষ্ট করে স্লাইডের নামটা আর পেজ নাম্বারটা লিখে দিলেই হয়ে যাবে আচ্ছা ম্যাম। ঠিক আছে ইমরান, আমি লিখে দিব। আচ্ছা এখন হচ্ছে জি ম্যাম। এগুলা থেকে কি টাইপের কোশ্চেন হতে পারে, যা অনেকে বললো যে হচ্ছে মার্ক করে দিলে মনে হয় ভালো হয়, আমি একটু মার্ক করে দিই। আচ্ছা তাই বলে কিন্তু মার্ক থেকে বাইরে আসতে পারে না এটা না, মার্কের ভিতরেই হয়তো বা আসবে, কিন্তু মার্ক থেকে বাইরেও আসতে পারে, ঠিক আছে। একটু পড়াশোনা করতে হবে কিন্তু। এখন দেখেন আমি যদি বলি যে কি বলে ডিজিটাইজেশনের করার আমাদের নেসেসিটি কি, এখান থেকে কি টাইপের কোশ্চেন হতে পারে। আমি বলতে পারি যে এখানে দেখেন বলা আছে দ্য কনভেনশনাল মেথডস অফ কমিউনিকেশন ইউজড অ্যানালগ সিগন্যাল ফর লং ডিসটেন্স কমিউনিকেশন। আমি বলতে পারি এই স্টেটমেন্টটা তুলে দিতে পারি, আমি বলতে পারি এটা কি ট্রু বা ফলস, ঠিক আছে। এই যে এই স্টেটমেন্টটা এখান থেকে এটা, ঠিক আছে, বুঝতে পারছেন। এটা আমি বলতে পারি স্টেটমেন্টে তুলে দিয়ে যে এটা কি হচ্ছে ট্রু না ফলস, নাকি পার্শিয়ালি ট্রু বা পার্শিয়ালি ফলস, ঠিক আছে। আচ্ছা রকি কি লিখছেন ম্যাম, একটু বাইরে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। তারপরে এখানে আমি বলতে পারি ম্যাম এটা কি অ্যাসাইনমেন্ট আকারে হবে না? না হামিদুল ইসলাম, এমসিকিউ এমসিকিউ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা তারপরে হচ্ছে দেখেন, তারপরে আমি বলতে পারি এটা গেল অ্যাডভান্টেজ থেকে আমি কি দিতে পারি, অ্যাডভান্টেজ থেকে আমি ধরেন আমি লিখতে পারি হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ অ্যানালগ কমিউনিকেশন, ঠিক আছে। দিয়ে আমি 3টা পয়েন্ট তুলে দেবো, একটা নান অফ দ্য অ্যাবাভ দিয়ে দিব, আনসার কিন্তু নান অফ দ্য অ্যাবাভ। সো আপনাদের প্রত্যেকটাই কিন্তু পারতে হবে, বুঝছেন, মানে এগুলো পয়েন্টগুলো মনে রাখতে হবে কিছুটা হলেও। স্পেশালি হচ্ছে এই যে এটা, যে এটা আর হচ্ছে এই পয়েন্টটা, এই দুটো পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। আমি যদি বলি যে স্প্রেড স্পেকট্রাম টেকনিক ইজ ইউজ টু ড্যাশ সিগন্যাল ড্যাশ, ঠিক আছে, জ্যামিং না দিয়ে অন্য কোনো অপশন দিয়ে দিলাম কয়েকটা, জ্যামিংও দিলাম, তখন সিগন্যাল জ্যামিং কিন্তু আপনাদেরকে অ্যান্সার দিতে হবে, ঠিক আছে। তারপরে আমি বলতে পারি আরেকটা যে হচ্ছে এটা আমি মানে ডিজিটাল কমিউনিকেশনের ক্ষেত্রে ইরোর কারেক্টিং আর হচ্ছে ইরোর হচ্ছে ডিটেক্টিং মানে ইয়েগুলো কেমন মানে ইউজ করা হয় কিনা, ঠিক আছে, মানে বা এটা ইরোর গুলো কেমন করে কমানো হয়, বা এটা হচ্ছে অ্যানালগে ইউজ করা হয় কিনা। আপনাদের কিন্তু ডিজিটাল কমিউনিকেশনে শুধু ইরর কারেক্টিং আর ডিটেক্টিং হয়, ঠিক আছে। সো এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু একটু ঘুরায় দিতে পারি, এজন্য একটু মনে রাখতে হবে এটা। তারপরে এটা গেল। তারপরে এলিমেন্টস অফ ডিজিটাল কমিউনিকেশন থেকে আমি কি দিতে পারি, যে কোনো একটা এলিমেন্টের কাজ তুলে দিতে পারি, আমি দিতে পারি তারপরে যেটা কার কাজ। ধরেন আমি এই পয়েন্টটা তুলে দিলাম, এখান থেকে এই ইলেকট্রিক্যাল সিগন্যাল পর্যন্ত তুলে দিব। আমি বলছি হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ দ্য প্রসেস বা ডাজ দ্য ওয়ার্ক, ঠিক আছে, মানে এই হচ্ছে কাজটা কে করে, ঠিক আছে, মানে এই অংশটুকু তুলে দিয়ে আমি বলবো যে এই কাজটা কোন অংশটা করে বা কোন ব্লক কাজ, মানে দিস এই স্টেটমেন্ট দিয়ে দিব, আমি বলবো হুইচ অফ দ্য ফলোয়িং ব্লক ওয়ার্কস লাইক দ্যাট, এরকম দিতে পারি, ঠিক আছে। তখন হচ্ছে আপনাদের দিতে হবে ট্রান্সডিউসার, আমি সোর্স ইনকোডার ডিকোডার সবকিছু দিয়ে দিব, আপনাদের যেটা সঠিক অ্যান্সার সেটা দিতে হবে, ঠিক আছে। তারপরে আমি আর দিতে পারি সোর্স ইনকোডারের ক্ষেত্রে এটা যে কম্প্রেস করে, ঠিক আছে, আমি এটা দিতে পারি যে কম্প্রেস করে কে, ঠিক আছে, কম্প্রেস করে মিনিমাম নাম্বার অফ বিট তৈরি করে কে, আমি ইনকোডার ডিকোডার চাইন ইনকোডার সোর্স ইনকোডার সবকিছু দিয়ে দিতে পারি। আপনাদের তখন বুঝতে হবে যে ম্যাডাম এটা সোর্স ইনকোডার দিছে, ঠিক আছে, বুঝছেন। তারপরে চাইন ইনকোডার কি করে, ইরর কারেক্ট করে আর ডিটেক্ট করে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আমি এটা দিতে পারি যে ইরর কারেক্ট আর ডিটেক্ট কোন পোর্শনটা করে, তখন বলতে হবে চাইন ইনকোডার, ঠিক আছে। তারপরে আউটপুট ট্রান্সডিউসার কি করে এটা মনে রাখতে হবে, এটাও আমি বলতে পারি কে কাজটা করে, ঠিক আছে। তারপর পালস কোড মডুলেশন, আমি বলতে পারি পালস কোড মডুলেশনের সংজ্ঞাটা কি, বা সংজ্ঞা না অ্যাকচুয়ালি হচ্ছে এটা কেন ইউজ করা হয়, এটা কেন ইউজ করা হয়, এটা কিন্তু অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার জন্য মেইনলি ইউজ করা হয়, ঠিক আছে। তো আমরা এটা থেকে কি দিতে পারি, এখানে একটা জিনিস দিতে পারি যে অ্যানালগ মডুলেশন টেকনিক কোনটা, তো পিসিএম বাদে সবগুলাই অ্যানালগ দিয়ে দিব আর ডিজিটাল শুধু এটাই থাকবে, বলবো ডিজিটাল মডুলেশন টেকনিক কোনটা, ঠিক আছে।
তারপরে দরকার নেই। এই বেসিক এলিমেন্ট অফ পিসিএম থেকে আমি কি দিতে পারি, যে ধরেন ট্রান্সমিটার সেকশনে কোন অংশটা আছে বা কি কি আছে, ঠিক আছে, বা কোনটা নাই। ধরেন কোনটা নাই দিলাম, তখন এই তিনটা তুলে দিলাম, আর ডিকোডিং তুলে দিলাম, তখন আপনাদের ডিকোডিং অ্যান্সার দিতে হবে কিন্তু। আবার রিসিভার সেকশনে কোন অংশটা নাই, এগুলা তিনটা দিলাম, একটা হচ্ছে ট্রান্সমিটার সেকশন থেকে দিলাম, তখন ওটা দিতে হবে অ্যান্সার, ঠিক আছে। তারপরে আর কি বলবো, আর ধরেন স্যাম্পলারের জন্য স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা কত হতে হবে, এটা 2W হতে হবে, এটা দিতে হবে, ঠিক আছে। তারপর কোয়ান্টাইজার কি করে, ইনকোডার কি করে, মেইনলি প্রত্যেক অংশের কাজ দেখতে হবে। রিজেনারেটিভ রিপিটারের মধ্যে পার্থক্য বলছিলাম, রিপিটার শুধু রিপিট করবে, আর রিজেনারেটিভ রিপিটারটা স্ট্রেংথটাও বাড়াবে। এরকম আমি দিতে পারি যে হোয়াট ডাজ দ্য রিজেনারেটিভ রিপিটার ডু, ঠিক আছে, দিয়ে আমি অপশন দিতে পারি বোথ ইনক্রিজিং দ্য স্ট্রেংথ অ্যান্ড হচ্ছে কি রিপিট, ঠিক আছে। আর লিখতে পারি শুধু জাস্ট রিপিটস, তখন কিন্তু বোথ ইনক্রিজ দ্য স্ট্রেংথ অ্যান্ড রিপিটস এরকম হবে। আর বলবো না, এটুকুই ঠিক আছে, বাকিটা আপনারা পড়ে নেবেন যেটুকু দিচ্ছি। বুঝতে পারছেন? পারবেন? ম্যাম কেমন টাইপের কোশ্চেন স্লাইডের হতে পারে? নামটা আর হচ্ছে আপনি পেজ নাম্বারগুলো অবশ্যই দিয়ে দিয়েন ম্যাম। হ্যাঁ ইমরান, আমি দিয়ে দিব, বারবার বলতে হয় না আমাকে, আমি দিয়ে দিব নি আজকেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি হচ্ছে এখন রেকর্ডিংটা একটু